হাসিনা এখন প্রতারকদের আশ্রয়স্থল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করেছে বাংলাদেশের গণমাধ্যমকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা এখন প্রতারকদের আশ্রয়স্থল। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু খুনি, চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, ধর্ষক আর জঙ্গিদের আশ্রয়স্থল না, তিনি এখন ভণ্ড, বাটপার আর প্রতারকদেরও আশ্রয়স্থল। তার শাড়ির আঁচলের নিচে থেকে সমাজের কিছু লোক মানুষের সাথে দেদারসে প্রতারণা এবং বাটপারি করে যাচ্ছে। মাঝে মধ্যে দু একজন ধরাও পড়েছে। দেখা গেছে মহামারী করোনার সময় দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে করোনার ভয়ে আতঙ্কিত থাকত, ঠিক সেই সময়ও শাহেদ করিম নামে শেখ হাসিনার পালিত এক প্রতারক করোনা চিকিৎসা নিয়ে মহা প্রতারণা করেছে। করোনার চিকিৎসা নামে শাহেদ তার হাসপাতালকে সার্টিফিকেট বাণিজ্যের আখড়ায় পরিণত করেছিল। এই শাহেদ ধরা পড়ার পর বেরিয়ে এসেছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় থেকে করা দীর্ঘদিনের প্রতারণার ভয়াবহ ঘটনা। শাহেদের অভিনব প্রতারণার কৌশল দেখে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিস্মিত হয়েছে। কিন্তু শাহেদ ধরা খেলেও তার পেছনে যারা ছিল তারা আছে ধরা ছোঁয়ার অনেক বাইরে। কিন্তু শাহেদই শেষ না, শাহেদ শেষ নয়। তার মতো আরো বহু প্রতারক আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ে। মাঝে মধ্যে দু একজন ধরা পড়ে। গত দুদিন আগে হাসিনার আশ্রয়ে থাকা এরতেজা হাসান নামে কথিত এক ডক্টর ও সাংবাদিক ধরা পড়েছে। এই এরতেজা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেয়নি, তারপরও নামের আগে ডক্টর ব্যবহার করে। এই ভণ্ড জীবনে কখনো সাংবাদিকতা করেনি, তারপরও দুটি পত্রিকার দোকান খুলে বছরের পর বছর চাঁদাবাজি, জালিয়াতি ও মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। আর এই ভণ্ড ও প্রতারক এরতেজার খুঁটির জোর হলো গণভবন। হাসিনাকে খুশি করতে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে একটি বইও লিখেছেন। জানা গেছে এই প্রকাশের পর ভণ্ড এরতেজা হাসিনার আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। উপহারস্বরূপ শেখ হাসিনা তাকে দলের শিল্প বিষয়ক কমিটির সহকারী ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদ দেন। এমনকি বর্তমানে এরতেজা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে এরতেজার পত্রিকায় যারা কাজ করে সে কাউকে ঠিক মতো বেতন দেয় না। অনেকেই বেতনের টাকা না পেয়ে চাকরি ছেড়ে চলে আসে। কয়েকজন সাংবাদিক তাদের পাওনা টাকা চাওয়ার এরতেজা তাদেরকে পিস্তল দিয়ে গুলি করারও হুমকি দিয়েছিল। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করে তাদেরকে মাদকাসক্ত বানানোরও চেষ্টা করেছিল। জানা গেছে এমন কোনো প্রতারণা নাই যা সে করেনি। এমনকি দখল বাণিজ্যের জগতেও এরতেজার নাম আলোচিত আছে। আর সবই করছে সে তার ক্ষমতার প্রভাব দেখিয়ে। আর সাধারণ মানুষও তাকে ভয় পায়, কারণ হাসিনা থেকে শুরু করে সরকারের এমন কোনো ব্যক্তি নাই যার সাথে সে ছবি তুলেনি। এসব ছবিকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা ও বাটপারি করে আসছে। সর্বশেষ আসিয়ান গ্রুপের জমির টাকা না দিয়ে দলিল করার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এরতেজার গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে একই প্রশ্ন, শেখ হাসিনা কি তাহলে এখন প্রতারকদের আশ্রয়স্থল? তার আঁচলের নিচে আর কত প্রতারক আছে? আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করেছে বাংলাদেশের গণমাধ্যমকে, দেশের গণতন্ত্র ও ন্যায় বিচার নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য বলে ঢাকায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় উল্লেখ করেছেন বাংলাদেশের বিশিষ্ট জনেরা। একই সাথে সরকার, রাজনৈতিক দল, বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীর প্রভাব মুক্ত হওয়া ছাড়া স্বাধীন গণমাধ্যম নিশ্চিত সম্ভব নয় বলেও মত দিয়েছেন তারা। দেশের মুদ্রিত সংবাদপত্রগুলোর সম্পাদকের সংগঠন সম্পাদক পরিষদ আয়োজিত 50 বছরের বাংলাদেশ গণমাধ্যমের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সংগঠনের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনের সভাটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যম ও নাগরিকের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে এই সময়ের বড় বাধা ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সহ সকল প্রকার বিবর্তনমূলক আইন বাতিলের দাবিও জানানো হয় আলোচনা সভায়। একই সঙ্গে গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য কমিশন, প্রেস ইনস্টিটিউট ও প্রেস কাউন্সিল কার্যকর করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়। সংবাদপত্রের অর্জন ও চ্যালেঞ্জের বিষয়ে বিশদ আলোচনায় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন,
কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের দায়িত্ব সংবাদপত্রের নয়। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দেশের সংবাদপত্রগুলোকে জনস্বার্থ, ন্যায় বিচার, সুশিক্ষা, পরিবেশ, নারী সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার মতো বিষয়গুলোতে সচেতনতা তৈরির কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনও শিল্প হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। বিদেশি গণমাধ্যমগুলোর তুলনায় অনেক কম বেতন ভাতা ও সুযোগ দেয় বাংলাদেশের গণমাধ্যম। তারপরও তরুণরাই বেশি ঝুঁকছে সাংবাদিকতার পেশার দিকে। তিনি বলেন, অর্জন বড় হয় যখন সীমাবদ্ধতা বেশি থাকে। সে বিচারে বাংলাদেশের সংবাদপত্রগুলোর অর্জন অনেক বড়। তারপরেও এদেশের সংবাদপত্রগুলোর সত্য প্রকাশে কতটা বস্তুনিষ্ঠ তা নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, সাংবাদিকদের বিভাজন ও দলীয় রাজনৈতিক প্রীতি থেকে বেরিয়ে আসা সহ নানা চ্যালেঞ্জ রয়েছে। প্রেস কাউন্সিলকে শক্তিশালী করে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সবার প্রতি এর আস্থা তৈরি হয়। হলুদ রং যেন সাংবাদিকতার পেশাকে না ধরে সেদিকেও খেয়াল রাখতে হবে। সভাপতির বক্তব্যে মাহফুজ আনাম বলেন, জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও আইনের বেশ কিছু বিতর্কিত ধারার অপপ্রয়োগ করে গণমাধ্যমের কর্মীদের হয়রানি করার অভিযোগ বেশি। তিনি বলেন, আইনটি প্রণয়নের সময় সম্পাদক পরিষদ যে মতামত দিয়েছিল তা গ্রহণ করা হয়নি। এছাড়াও ব্রিটিশ আমলে প্রণীত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট তথ্য সুরক্ষা আইন প্রণয়নের পর অটোমেটিক বাতিল বলে গণ্য হবে। সেটির প্রয়োগ এখনও রয়েছে। তিনি বলেন, মানহানির মামলার ক্ষেত্রে আইনে স্পষ্ট আছে যে একটি ঘটনা কেন্দ্র করে কেবল একটি মামলাই হতে পারে। একমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে একই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির বাইরে অনেকেই মামলা করেছেন। সাংবাদিকতার বিকাশের ক্ষেত্রে বিচার বিভাগ, বিশেষ করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কাছে মাহফুজ আনাম অনুরোধ রেখে বলেন, আপনারা মেহেরবানি করে একটু দেখুন কিছু কিছু আইন আছে সেগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে। তিনি বলেন, সংবিধানে মাত্র দুটি পেশার নাম উল্লেখ করে তাদেরকে সুরক্ষার বিধান রয়েছে। একটি হলো জুডিশিয়ারি, অপরটি গণমাধ্যম। সমাজ তার বিকাশ, বিবর্তন, উন্নয়ন সহ সমস্ত অভিজ্ঞতা থেকে বুঝেছে স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন। তাই এই বিধান রয়েছে সংবিধানে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলের দাবি জানান মাহফুজ আনাম। সংবাদপত্রের মালিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি যখন অন্য কোনো প্রোডাক্ট উৎপাদন করছেন সেখানে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করেন, কিন্তু গণমাধ্যমের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটি হয় না। এতে করে আপনার জন্য প্রোডাক্ট মানহীন হলে যেরকম বাজার নষ্ট হয়, পত্রিকার ক্ষেত্রে সেটি হবে। অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, সাংবাদিকদের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত না। সাংবাদিকতা করতে এসে কোনো গোষ্ঠীর স্বার্থ দেখা যাবে না। এছাড়াও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে প্রশিক্ষণের বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। নুরুল কবির বলেন, স্বাধীন 50 বছরে দেশের সাংবাদিকতাকে লড়াই করে চলতে হয়েছে। 90 থেকে 2001 সাল পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যমে তুলনামূলক একটু ভালো সময় গেছে। আলোচনা সভায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, কর্তৃত্ববাদী শাসন চললে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অসম্ভব। গণমাধ্যম মনিটরিং ও সুরক্ষার জন্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পুরোই অকার্যকর। এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীন? বাংলাদেশে গণমাধ্যম কিংবা এর কর্মীরা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক বেশ পুরনো। 2021 সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামে একটি আন্তর্জাতিক সংগঠন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এর আগের বছরের তুলনায় 6 ধাপ নেমে 152তে দাঁড়িয়েছে। বিভিন্ন সূত্র মতে বাংলাদেশে করোনাকালে বিতর্কিত ডিজিটাল আইনের মামলার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আর মামলা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাংবাদিকরাই এর প্রধান টার্গেটে পরিণত হচ্ছেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বা তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আইন বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা বলছেন, করোনায় সরকার ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক ও নাগরিকদের মুখ বন্ধ করার জন্য এই আইনটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাক স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে কাজ করা ব্রিটিশ সংস্থা আর্টিকেল 19 এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেন, করোনা সামাল দিতে পারছে না, ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে, পুলিশে ঘুষের ঘটনা ঘটছে, মানুষ তা নিয়ে কথা বলছে, আর তা ঠেকাতে নানা অজুহাতে ডিজিটাল আইনে মামলা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে 3 বছরে 4657টি মামলা হয়েছে।
এর মধ্যে 2018 সালে 925টি, 2019 সালে 1189টি, 2020 সালে 1128টি এবং চলতি বছর 15 সেপ্টেম্বর পর্যন্ত 1,500-এ বেশি মামলা হয়েছে। এইসব মামলায় আসামিদের মধ্যে বেশিরভাগই রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও শিক্ষার্থী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভিন্ন মতের বিরুদ্ধে এই আইন ব্যবহার করছে এবং তা অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।